বাবা, বাচ্চাদের সাথে ফুটবল খেলতে নেমেছিল নাকি? কিন্তু আফসোস আজ কেউ বকবে না তাকে, কারণ তারা কেউ নেই আজ। একজন হারিয়ে গেছে, আর একজন হারানোর পথে। আস্তে আস্তে গায়ে পানি পড়া বন্ধ হয়ে গেল। প্রবল বেগে পড়ন্ত টুপটাপ বৃষ্টির চলকণা আর পড়ছে না তার গায়ে। কেউ যেন ছাতা হাতে দাঁড়িয়েছে তার পিছনে, মাথায় ছাতা ধরে আগলেছে বৃষ্টির হাত থেকে। সেদিকে তার খেয়াল নেই, কিন্তু তার পরই কাঁধে কারো ঠান্ডা হাতের স্পর্শ পেলেন তিনি। অবাক হয়ে ফিরে তাকিয়ে দেখলেন রুদ্র দাঁড়িয়ে। তার অবাক চাহনি দেখে ধীরে ধীরে মাথা নাড়ল রুদ্র। আস্তে আস্তে বলল, তোমার আল্লাহ তোমার দোয়া কবুল করেছে। মৌনিদের জ্ঞান ফিরেছে, বেঁচে গেছে, ও হারিয়ে যায়নি। রুদ্রের কথা শুনে অবিশ্বাসের ভঙ্গিতে তাকিয়ে রইলেন মাহবুব সাহেব। ও কি সত্যি বলছে? সত্যিই মৌরির জ্ঞান ফিরেছে? তাই দেখে ধীরে ধীরে মাথা নাড়িয়ে সাই জানালো রুদ্র। রুদ্রের ইশারার মানে বুঝতে পেরে মন্ত্রবিষ্টের মতো চট করে উঠে দাঁড়ালেন তিনি। ওকে রেখেই ছুটে বেরিয়ে এলেন কবরস্থান থেকে। ছাতা হাতে নিয়ে গোড়াস্থানের সামনে দাঁড়িয়ে আছে ফাইসা। পাশেই দাঁড় করিয়ে রাখা রুদ্রের ব্র্যান্ড নিউ রেড মার্সিডিজ। চাচ্চুকে ছুটে আসতে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটল ওর। তাকে গাড়িতে তুলে দিয়ে ছাতা বন্ধ করে ডোর খুলে গাড়ির ভিতরে ঢুকে গেল ও। রুদ্রও ছুটে এসে ফ্রন্ট সিটে ড্রাইভারের পাশে বসে পড়ল। প্রবল বর্ষণকে উপেক্ষা করেই ছুটে চলল তাদের গাড়ি। আইসিইউ থেকে নর্মাল কেবিনে শিফট করেছে মৌরিনকে। জ্ঞান ফেরার পর চোখ মেলে সর্বপ্রথম নিজের মাকে দেখতে চেয়েছিল ও। অনেক কষ্টে ওকে ভুলিয়ে রেখেছেন সবাই। ক্লিনিকের ছোট্ট কেবিনটা লোকে লোকারণ্য হয়েছে যেন। মৌরির মামা, মামানি, বড় বাবা, বড় মা, ফাইসা, রুদ্র সবাই আছে সেখানে। মাহির, অন্তরা, রুতবাও আছে তাদের সাথে। যদিও ডাক্তারেরা বারবার নিশ্চিত করেছেন এমন পেশেন্টের কেবিনে ভিড় না রাখাই ভালো, তবুও কোনো না কোনোভাবে ভিড় হয়েই যাচ্ছে। ডাক্তারদের অক্লান্ত চেষ্টা পরিশ্রমে আর সবার দোয়ার জোরেই যেন জ্ঞান ফিরেছে ওর। বিছানার এক কোণায় হাঁটু মুড়ে চুপ করে বসে মৌরি। কোলের উপর অযত্নে পড়ে আছে খোলা বইটা, আলেকজান্ডার বেলায়েভ রচিত দ্য অ্যালফিবিয়ান ম্যান। রাশিয়ান ভাষা থেকে অনুবাদকৃত অত্যন্ত চমৎকার এই উপন্যাসটা ছিল ওর পছন্দের বইগুলোর মধ্যে একটা। অথচ প্রিয় বইটাও আজ হেলাফেলা করে রেখেছে ও। জানালা দিয়ে অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আকাশপানে, যেন ইহ জগতের কোনো ধ্যান ধারণা নেই ওর। বাহিরের জগতের কোনো কঠিন শব্দ যেন তার কর্ণকুহর ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারছে না। সে আপন মনে তাকিয়ে আছে আর ভাবছে কি যেন গভীর ভাবে। দুদিন হলো হসপিটাল থেকে রিলিজ হয়ে বাড়িতে এসেছে মৌরি। এর আগে 7 দিন হসপিটালেই ছিল ডাক্তারদের অবজারভেশনের জন্য। বাড়ি ফেরার পর ও যখন বাবার কাছে, ওর মায়ের কাছে যাবার আবদার ধরল, তখন আর নিজেকে সামলাতে পারেনি মাহবুব সাহেব। এতদিনের মিথ্যের চাল ভেঙে সত্যিটা বলে দেন মেয়েকে। সেটা শুনে ভয়ে আঁতকে ওঠে সবাই, কারণ ডাক্তার বলেছিল এরকম যেন কোনোভাবেই আঘাত না পায় ও, না শারীরিক বা মানসিক। এতে ব্রেনের খুব বড় ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে চুপ করে গিয়েছিল মৌরি। খবরটা শুনে একটা কথাও বলেনি ও। আশ্চর্যের বিষয়, এক ফোঁটা জলও গড়ায়নি তার চোখ থেকে। চুপচাপ স্বাভাবিক কণ্ঠেই আবেগ আপ্লুত পিতাকে সান্ত্বনা দিয়ে বলেছিল, মানুষ মরণশীল, কেউ চিরকাল বাঁচে না। আজ হোক কাল হোক, সবাইকেই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, বিদায় জানাতে হবে সবাইকে। তাই তুমি কেঁদো না বাবা, দোয়া করো মায়ের জন্য, যেন আল্লাহ তাকে পরকালে সুখে রাখে। ওর এমন বুঝতার ব্যবহারে অবাক হয়ে গিয়েছিল সবাই। মাহবুব সাহেবও ভীষণ অবাক ছিলেন। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিলেন ওকে ওর মায়ের কবরের কাছে নিয়ে যাবার কথা। সবাই বারবার করে বলার পরও নিজের কথাই অটল থেকেছে। একবারের জন্যেও রাজি হয়নি ও। কিছুতেই যাবে না ও, কোনোভাবেই না। হঠাৎ কি যেন একটা ভেবে বিছানা থেকে নেমে যায় মৌরি। বিছানার উপরে পড়ে থাকা বইটার দিকে তাচ্ছিল্যের চাহনিতে চেয়ে থাকে কিছুক্ষণ। তারপর সেটাকে রিডিং টেবিলে রেখে বেরিয়ে যায় ঘর ছেড়ে।
বুকশেল্ফের ভিতরে সাজিয়ে রাখা সারি সারি বই। সূর্যদের বইঘরের মতো খুব বেশি না হলেও এর সংগ্রহের তালিকাটা বেশ ভালোই। তার একপাশে সাজিয়ে রাখা সিল্কের হলুদ ফিতেই বাঁধা 23টি বই। হুমায়ুন আহমেদের সৃষ্টি বিখ্যাত চরিত্র হিমু সিরিজের 23টি বই আছে এতে, যেটা ওর সর্বশেষ জন্মদিনে উপহার হিসেবে দিয়েছিলেন মিসেস রিনি। তার নিজেরই নয় পড়ার অভ্যেস ছিল খুব। তার মাঝারি সাইজের বুকশেল্ফটা ভর্তি করে সাজিয়েছিলেন নিজের পছন্দের বই দিয়ে। গড়েছিলেন নিজের ছোট্ট একটা সংগ্রহ। মায়ের কাছ থেকেই বই পড়ার অভ্যেসটা পাই ও, তবে তার চেয়েও মাত্রা ছাড়িয়ে একরকম নেশাগ্রস্তের মতো বই পড়ত ও। এর জন্য কত বকা খেয়েছে মার কাছে তার ইয়াত্তা নেই। প্রতিবারই ছাড়ি দেবার সময় উনি রেগে গিয়ে বলতেন, আর কখনো বই কিনে দেব না তোকে। তবুও জন্মদিনের রেজাল্টের দিনে বইমেলায় গিয়ে বারবারই বই কিনে দিতেন তিনি। আবার রাগ হয়ে মাঝে মাঝে বুকশেল্ফে তালাও ঝুলিয়ে রাখতেন, আর চাবি লুকিয়ে রাখতেন মৌরিনের নাগালের বাইরে। শেলফের সামনে দাঁড়িয়ে পুরনো কত কথাই না মনে পড়ছে ওর, কত স্মৃতি, কত ভালোবাসাময় মুহূর্ত। ভাবতে ভাবতেই এগিয়ে গেল মৌরি। ড্রেসিং টেবিলের ওপর মায়ের ব্যবহৃত বালা দুখানি রাখা, বেশ পুরনো ডিজাইনের ও খুব ভারী বালা দুটো। মিসেস রিনি সব সময় পরতেন এগুলো। মৌরিন কতবার করে বলেছে সেগুলো ভেঙে নতুন করে গড়িয়ে নিতে, কিন্তু তিনি শোনেননি। তিনি চেয়েছিলেন মৃত্যুর আগ পর্যন্ত তার শাশুড়ির দেওয়া বালা দুটো তিনি সেভাবেই ব্যবহার করবেন যেমন উনি দিয়েছিলেন। আর ঠিক তাই হয়েছে। অ্যাক্সিডেন্টের সময়ও এই দুটো হাতে ছিল তার। ওয়ার্ড্রফের ওপর রাখা তার কাচের ফ্রেমের চশমাটা, সেটা কোরআন শরীফ বা বিভিন্ন বই পড়তে ব্যবহার করতেন উনি। চশমাটা দেখলেই ওটা হাতে নিয়ে দুষ্টুমি করে চোখে পড়ত মৌরিন। মা দেখলে বেজায় ছুটে গিয়ে বলতো, তোমায় বলছি না একজনের চশমা আরেকজনের পড়তে নেই, আর এটার পাওয়ার জানো তুমি? খোল বলছি, আর কখনো পড়বে না ওটা। চশমাটা হাতে নিল মৌরি, কিন্তু আজ আর চোখে দিল না। কিছুক্ষণ সেটার দিকে অপলক তাকিয়ে থেকে রেখে দিল ওটাকে। হঠাৎ করেই প্রচন্ড মাথা ব্যথা শুরু হলো ওর। মাথার পিছনটা ভীষণ ভার ভার লাগছে, চিনচিন করে ব্যথা করছে সেখানটায়। না, আর পারছে না এই ভারী মাথা নিয়ে দাঁড়িয়ে থাকতে। তারপরেই ঠাস করে গোড় কাটা কলা গাছের মতো মেঝেতে পড়ে গেল ও। মাথায় হাত রেখে জ্ঞান হারালো। ডাক্তার ফয়সুল্লাহ কবির দেশের একজন বিখ্যাত নিউরোলজিস্ট। রোগী দেখার জন্য নিজের চেম্বারে বসে আছেন তিনি। বর্তমানে তার সামনে পেশেন্টের চেয়ারে বসে আছে মৌরিন। পাশেই তার বাবা মাহবুব সাহেব বসে আছেন। কবির সাহেবের হাতে রয়েছে মৌরিনের কিছু টেস্ট রিপোর্ট। তিনি ওর এক্স-রে কার্ডটা চেক করতে করতে হঠাৎই গম্ভীর হয়ে গেলেন। কিছুক্ষণ ভালো করে দেখে রেখে দিলেন সেটাকে। রিপোর্টটা রেখে চশমাটা নাকের ডগায় তুলতে তুলতে আর চোখে একবার মৌরিনের দিকে তাকালেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও রিপোর্টগুলোর দিকে তাকালেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও রিপোর্টগুলোর দিকে তাকিয়ে থাকলেন। এনিথিং রং ডক্টর? সবকিছু ঠিকঠাক আছে তো? অধীর আগ্রহে রিপোর্টের রেজাল্ট শোনার জন্য প্রশ্ন করলেন মাহবুব সাহেব। তার কথা শুনে উনি মৌরিনের দিকে তাকিয়ে বেশ কোমল স্বরে বললেন, তুমি কি একটু বাইরে যাবে মৌরি? আমার চেম্বারটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, চাইলে ঘুরে দেখতে পারো। ডাক্তারের উদ্দেশ্যটা বেশ বুঝতে পারল মৌরিন। উনি যে ওকে ইনডিরেক্টলি এখানে থাকতে মানা করছেন সেটা বুঝতে পেরে নিজের বাবার দিকে তাকিয়ে বলল, আমি তাহলে যাই বাবা। আচ্ছা যাও। মৃদু কণ্ঠে সাই চালালেন মিস্টার মাহবুব। মৌরিন চলে যেতেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন ফয়সুল্লাহ কবির। শত হোক পেশেন্টের সামনে তো আর তার প্রবলেমের কথাটা বলা যায় না, এতে তারা কষ্ট পায়, মানসিকভাবে ভেঙে পড়ে। যাই হোক, ওর গার্ডিয়ানকে সবটা খুলে বলতে হবে এবার, তাই গলা ছেড়ে বললেন, মিস্টার মাহবুব, আপনার মেয়ে মৌরিন আহমেদের টেস্ট রিপোর্টগুলো চেক করেছে আমি বেশ কয়েকবার এবং খুব ভালো করেই দেখেছি। তাতে যা বুঝলাম সেটা হলো অ্যাক্সিডেন্টের কারণে চোট পেয়ে প্রচন্ড আঘাত পায় ওর মস্তিষ্ক। এতে প্রায় মস্তিষ্কের ভিতরের নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হয়, আর ওখান থেকে শুরু হয় রক্তক্ষরণ, যেটা কখনো কন্টিনিউয়াসলি হতে থাকে, আবার কখনো সাময়িক কালের জন্য বন্ধ হয়ে যায়। আর ঠিক এ কারণেই ওর অমন প্রচন্ড মাথা ব্যথা হয়। তবে পুরো মাথায় কিছু হয় না, শুধু ক্ষরণের জায়গাতেই হয়। বলতে খারাপ লাগলেও বলতে হচ্ছে, গত 7 দিনের রক্তপাতেই ওর ব্রেনের প্রায় 17% ড্যামেজ হয়ে গেছে। রক্তপাতের মাত্রা যদিও অল্প, তবুও এভাবে চলতে থাকলে একসময় ওর পুরো ব্রেনটাই অচল হয়ে যাবে।
আর মৃত্যুর মুখে ঢলে পড়বেও। এর কি কোনো চিকিৎসা নেই? অনেকটা হতবম্বের মতো প্রশ্ন করলেন মাহবুব সাহেব। ডাক্তারের বলা কথায় ভীষণ কাতর তিনি। থাকবে না কেন, অবশ্যই আছে। ইভেন আমাদের দেশে চিকিৎসা শুরু হয়েছে, তবে এটা একদমই নতুন আর আমাদের অভিজ্ঞতাও কম। তাই আমি চাচ্ছি না এমন একটা রিস্কি চিকিৎসা করতে গিয়ে ওর জীবনে কোনো ঝুঁকি নিতে। তারপর কিছুক্ষণ থেমে বললেন, দেখুন, আমি একজন চিকিৎসক হিসেবে নয়, আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি। আপনি ওকে নিয়ে অ্যাব্রোডে যান, সিঙ্গাপুরে অথবা ইন্ডিয়া। ওখানে এর খুব ভালো চিকিৎসা হবে। সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল হলেও আশা করা যায় ওদের চিকিৎসায় সম্পূর্ণ ভালো হয়ে যাবে মৌরিন। ওর বয়স এখন কম, এখনো ওর হাতে জীবনের অনেক কিছু দেখা বাকি আছে। হাতে সময় থাকতে ওকে নিয়ে গিয়ে চিকিৎসা করান আপনি, দেখবেন মেয়ে আপনার সুস্থ হয়ে গেছে। হয়তো মাথা ব্যথার অসহ্য যন্ত্রণা কুরে কুরে খাবে ওকে। ডাক্তার কবির আর কিছু বলার আগেই মাহবুব সাহেব ব্যস্ত ভঙ্গিতে বলে উঠলেন, আপনি আমার অর্থের বিষয় নিয়ে কিছু ভাববেন না ডাক্তার। আল্লাহর রহমতে আমার মেয়েকে ভালো চিকিৎসার জন্য যথেষ্ট অর্থ আছে আমার। আপনি শুধু আমাকে একটু সাহায্য করুন। ওকে কোথায় নিয়ে যাব, কোন ক্লিনিক, কোন ডাক্তার, সেটা একটু বলে দিন। আমি যত দ্রুত সম্ভব ওকে নিয়ে যাব সেখানে। প্লিজ ডক্টর, তবু যেন আমার মেয়েটা সুস্থ হয়। এটা ছাড়া আমি আর কিচ্ছু চাই না। ও ছাড়া যে আমার আর কেউই নেই। রিডিং টেবিলের সামনে বসে আছে মৌরিন, হাতে তার নীল ডায়েরি, যার প্রতিটা পাতায় পাতায় লেখা ওর জীবন কাহিনী। জীবনের প্রত্যেকটা সুখকর সময়, আনন্দে আত্মহারা হওয়া কিছু মুহূর্ত, কান্নায় ফেটে পড়া দুঃখ, কাউকে বলতে না পারা হাজারো কষ্ট, সবই লিপিবদ্ধ আছে এতে। যেমন আছে বাবা মায়ের সাথে দুষ্টুমি খুনসুটির গল্প, আছে নীরার সাথে ক্লাস মাতানো ফাজলামি আর বাদরামির কাহিনী, তেমনি আছে সূর্যের সাথে ঝগড়াময় প্রেমের ইতিহাস। আজ মনটা বড্ড খারাপ ওর। ডাক্তারের চেম্বার থেকে আসার পর খুব একটা কথা বলেননি মাহবুব সাহেব। ওকে বাসায় দিয়ে কোথায় যেন চলে গিয়েছিলেন উনি। সেই সকালে বেরোনোর পর ফিরে এসেছেন রাত 10টায়। তখন ভীষণ ক্লান্ত লাগছিল তাকে। মৌরি অনেকবার ওর অসুস্থতা সম্পর্কে জানতে চাইলেও নিরুত্তর ছিলেন উনি। ডিনারের টেবিলে শুধু বলেছিলেন, আমার ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুরে যাব আমরা। তেমন কিছু আনি, জাস্ট কয়েকটা ছোট অপারেশন আর ট্রিটমেন্ট করতে হবে। তোমার পাসপোর্ট আর ভিসা করতে সময় লাগবে কিছুদিন, তারপর চলে যাব আমরা। কথাটা শুনে অবাক হয়ে যায় ও। কি এমন সমস্যা ওর যে সিঙ্গাপুর যেতে হবে? নিশ্চয়ই জটিল কোনো কিছু। এমনি এমনি তো আর এত দূর যেতে হবে না। কিন্তু সে বিষয়ে বাবাকে প্রশ্ন করতেই উনি দিলেন এক ধমক। তোমার এত কিছু জানতে হবে না, ডক্টর কবির যেতে বলেছে তাই যাচ্ছি, ব্যাস। 2 বছর পর নিজের বেডে আধশোয়া অবস্থায় বসে আছেন মৌরিন। কোলের উপর একটা ইংলিশ বই, বিখ্যাত লেখক উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট। ওদিকে কেবিনে রাউন্ডে এসেছেন ডক্টর। তিনি একে একে সিরিয়াল অনুযায়ী রোগীদের চেক আপ করছেন, জিজ্ঞেস করছেন তাদের ভালো মন্দ। সেদিকে অবশ্য কোনো খেয়াল নেই মৌরির, কারণ তার দৃষ্টি বইয়ে নিবদ্ধ। হ্যামলেটের শেষ পরিণতি ঠিক কি হলো সেটা জানতে সে ভীষণ উৎসুক। অনেকটা অধৈর্যের মতন যত দ্রুত সম্ভব বইটা শেষ করতে চাইছে ও, যেন ওটা শেষ করেই ওর একমাত্র উদ্দেশ্য। Hey young lady, what's up? কারো কণ্ঠ শুনে বই থেকে চোখ তুলে তাকালো মৌরি। দেখলো অ্যাপ্রন পরা 24-25 বছরের এক শ্বেতাঙ্গ যুবক ওর দিকে সহাস্যে চেয়ে আছে। ওকে দেখেই ঠোঁটের কোনায় হাসি ফুটল মৌরির। মুচকি হেসে বলল, অ্যাম ওয়েল, অ্যান্ড ইউ? Fantastic. বলেই পেটের এক কানিতে বসতে গিয়েও বসল না নিক। সেটা দেখে ও কিছুটা অবাক স্বরে বলল, দাঁড়ালে কেন? এখানে বসো প্লিজ। অবশ্যই কথাগুলো ইংরেজিতে হবে, পাঠকদের সুবিধার্থে অনুবাদ করছি। ওর প্রশ্নের উত্তরে বাম হাত দিয়ে মুখ ঢেকে কিছুটা ফিসফিসিয়ে বলল, আরে দেখছো না ম্যাম, রাউন্ডে আছেন। আমাকে এখানে বসতে দেখলে তো বকা দিবেন উনি। তার চেয়ে উনি চলে যাক, তারপর এখানে বসে তোমার সাথে আড্ডা দেওয়া যাবে। কথাটা শুনে আবারও হাসল মৌরিন। সে হাসিতে শব্দ হলো না মোটেই, তবে ঠোঁট দুটো বেশ প্রসারিত হলো। ঠোঁটের ফাঁক দিয়ে এক পলকের জন্য বেরিয়ে এলো ওর ঝলমলে সাদা বাক্ত। ঠোঁটের ফাঁক দিয়ে এক পলকের জন্য বেরিয়ে এলো ওর ঝলমলে সাদা বাঁকা দাঁতগুলো। তাই দেখে নিল, মাথা চুলকে বোকার হাসি হাসলো। মৌরিন গত 2 বছর ধরে সিঙ্গাপুরে থাকছে। সিঙ্গাপুর সিটিতেই বেশ নামকরা একটা মিশনারিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এখানে আসার পর থেকে এখানকার সবচেয়ে ভালো নিউরোসার্জন ডাক্তার জেনিফার পার্কারকে দেখিয়েছিলেন মিস্টার মাহবুব।
তারই পরামর্শে সার্বক্ষণিক পর্যবেক্ষণ আর নিবিড় পরিচর্যার জন্য হসপিটালে থাকেও। নিজেদের বিভিন্ন সমস্যা নিয়ে যে সকল বহিরাগতরা এসেছে এদেশে, তাদের জন্যই মূলত এই হসপিটাল। এখানেই অধ্যয়নরত শিক্ষার্থী হিসেবে আছে ডাক্তার জোনাস নিক, বয়স 25। আমেরিকান বংশোদ্ভূত নিক বর্তমানে পরিবার নিয়ে সিঙ্গাপুরে সেটেলড। আগেই বলেছি, সে শ্বেতাঙ্গ, মানে ধবধবে ফর্সা গায়ের রং, সোনালি চুল আর বেশ লম্বা উচ্চতায় এই যুবক। সদা হাসি খুশি। মুখস্থ বিদ্যার পাঠ শেষ করে সে এখন বাস্তব বিদ্যায় শিক্ষানবিশ, মানে ইন্টার্নশিপ করছে, তাও আবার ডাক্তার জেনিফার পার্কারের আন্ডারে। মৌরি যেহেতু ওনার পেশেন্ট, তাই সেই সূত্রেই পরিচয় ওদের। দুজনের মিশুকতায় তাই বন্ধুত্ব হতেও সময় লাগেনি খুব একটা। How are you, sweetheart? বেশ মিষ্টি কণ্ঠে প্রশ্ন করলেন ডাক্তার জেনিফার পার্কার। দেশের সেরা নিউরোলজিস্ট হবার পেছনে যেমন তার অসাধারণ জ্ঞান এবং কঠোর পরিশ্রমী বিষয়টা কাজে লেগেছে, তেমনি স্বভাবটাও দারুণভাবে সহযোগিতা করেছে তাকে। সদা হাসি খুশি থাকেন তিনি। ডাক্তার হয়ে সারাদিন পেশেন্ট দেখার পরও কোনো রকম বিরক্ত প্রকাশ করেন না তিনি। এতটাই হাসি মুখ তার। তার কথা হচ্ছে, লাফটার ইজ দ্য কিওর অফ অল ডিজিজ। হাসি সর্বরোগের মহা ঔষধ। নিজে যেমন হাসেন, তেমনি রোগার্ত অসুস্থ রোগীদেরও সবসময় হাসতে পরামর্শ দেন তিনি। উনি বেশ মিষ্টি করেই মৌরির সাথে কথা বললেন, ওর সমস্ত কথা মন দিয়ে শুনলেন। তারপর খানিকটা চিন্তা ভাবনার পর বললেন, আমার কাছে তোমার জন্য একটা সুখবর আছে, তুমি কি সেটা শুনতে চাও? অবশ্যই। সেটা কি? বেশ আগ্রহী হয়ে প্রশ্ন ছুড়ল মৌরি। তাই দেখে জেনিফার বেশ আনন্দের সঙ্গে জানালেন, আজকে তোমাকে হসপিটাল থেকে রিলিজ করে দেয়া হবে। তোমার বাবা মাহবুব সাহেব এসে আজ তোমাকে নিয়ে যাবেন। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে, বলেই লাফ দিয়ে উঠে ডাক্তার জেনিফার পার্কারকে জড়িয়ে ধরল মৌরি। খবরটা শুনে দারুণ খুশিও। আজ ওর বাবা আসবে, তার সাথে দেখা হবে, আর সবচেয়ে বড় কথা হলো আজ ওর রিলিজ দিয়ে দিবে। ভাবতেই খুশিতে লাফিয়ে উঠছে মন। ডাক্তার জেনিফার আরো কিছু কথা বলে অন্য পেশেন্টদের দেখতে কেবিন ছেড়ে বের হলেন। উনি চলে গেলে নিক ওনাকে কি যেন বলে এই কেবিনে থাকার পারমিশন নিয়ে এলো। নিক এসে গম্ভীর মুখে বেডের এক কানিতে বসতেই মৌরি খুশি হয়ে নিজের মতো করে বলতে লাগলো, আজ আমার রিলিজ, আমি ভাবতেই পারছি না। উফ, কি যে খুশি লাগছে। নিক কোনো কথা না বলে চুপ করে রইল। ও অন্যমনস্ক আছে দেখে মৌরি আবারও বলল, আমার রিলিজ হয়ে যাচ্ছে শুনে খুশি হওনি তুমি নিক? এবারে নিকের মুখে কথা ফুটল। বেশ ভাবুক গলায় বলল, তা হবে না কেন, অবশ্যই হয়েছে। কিন্তু তোমার রিলিজ হয়ে গেলে তো তুমি আর এখানে থাকবে না, তাই না? বাংলাদেশে ফিরে যাবে, তখন তো তোমার সাথে আর দেখা হবে না আমার। নিকের মুখে এমন কথা শুনে কিছুটা চিন্তায় পড়ল মৌরি। সত্যিই তো, নিক ঠিক কথাই তো বলেছে। আজ ওর রিলিজ, তাই বাবা আসবেন। উনি নিশ্চয়ই ওকে বাংলাদেশে ফিরিয়ে নিতে চাইবেন। অবশ্য চাইবেন নাই বা কেন, ওটা ওর দেশ। ও দেশ ছেড়েছিল শুধু নিজের ট্রিটমেন্টের জন্য। এখন তো আর সেই দরকার নেই, তাই না? পরক্ষণে কি যেন একটা ভেবে নিককে সান্ত্বনা দিয়ে বলল, মন খারাপ করো না নিক। আমি যখন বাংলাদেশ থেকে এখানে চলে আসি তখন আমারও ভীষণ মন খারাপ ছিল। ভেবেছিলাম এই দেশটা কেমন হবে, এখানে কিভাবে থাকবো, কিন্তু দেখো সময়ের সাথে সাথে আমি ঠিকই এদেশের সাথে নিজেকে মানিয়ে নিয়েছি। আবার এখন এখান থেকে চলে যাচ্ছি। এখন মনে ভয় আছে, এতদিন পর দেশে ফিরে গিয়ে কি পাবো আমি? যা যা যেমন ছিল তেমনই কি আছে, নাকি বদলে গেছে? কিন্তু তারপরও আমাকে যেতে হবে, কারণ ওটা আমার দেশ, মাতৃভূমি। তারপর নিজেকে সামলে নিয়ে মজা করে বলল, এই আজ যেহেতু চলে যাচ্ছ, তো জিনিসপত্র গোছাতে হবে না? হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু ভীষণ কড়া। সময়ের একদিন এদিক ওদিক হলে তল্পি তল্পা নিয়ে তোমাকে ঘাড় ধরে বের করে দিবে। বলেই হাসতে লাগলো নিক। সেটা শুনে মৌরির চোখ ছোট ছোট করে বলল, তোমাকে বলেছে? আর তোমার দেশে থাকতে আমার বয়েই গেছে, বলে ও নিজেও হাসতে লাগলো। নিক হাসি থামিয়ে বলল, তবুও তো ছিলে 2 বছর। দুজনেই হাসছে, কি খুশি দুজনেরই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই।
হসপিটালের পিছনে গার্ডেন এরিয়ায় একটা দোলনায় বসে আছে মৌরি, হাতে তার গিটার। দোলনায় দোল খেতে খেতে গিটারের সুর তুলছে সে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। সুরের মূর্ছনায় যেন আচ্ছাদিত হয়ে আছে নিক। ঘাসের উপর বসে মুগ্ধতায় দৃষ্টিতে তাকিয়ে আছে মৌরির দিকে আর ভাবছে কত সুন্দর। ছন্দময় করে গিটার বাজাইও। ওই যখন এত সুন্দর করে বাজাতে পারে, তখন যে ওকে শিখিয়েছে সে কতটা সুন্দর করে বাজাতে পারে। মৌরিনের সেই সূর্যের গানগুলো তবে কতটা মাধুর্যময় হয়। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আস্তে আস্তে কণ্ঠ ক্ষীণ হয়ে গেল খুব, আস্তে আস্তে কণ্ঠ ক্ষীণ হয়ে গেল ওর। খুব স্লো মিশনে শেষ সুরটুকু তুলতে তুলতে গানটা শেষ করলো মৌরিন। তারপর কিছুক্ষণ চুপচাপ গিটারটার দিকে তাকিয়ে থেকে সামনেই ঘাসের ওপর বসে থাকা নিকের দিকে তাকালো ও। আগ্রহী হয়ে জানতে চাইল, গানটা কেমন হয়েছে, তোমার কি ভালো লেগেছে? মৌরির কথায় ধ্যান ভাঙে নিকের। এতক্ষণ যেন ও কোনো একটা সুরের ভুবনে প্রবেশ করেছিল। হঠাৎ করেই সেখান থেকে বেরিয়ে আসতে সময় লাগলো কিছুক্ষণ। তারপর নিজেকে সামলে নিয়ে ওর দিকে মুগ্ধতার দৃষ্টিতে তাকিয়ে থেকে জবাব দেয়, অসাম। আমি তোমাকে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না গানটা কত সুন্দর ছিল। সত্যি তোমাদের বাংলা গানগুলো ভীষণ সুন্দর, আর তোমার গানের গলাও ভীষণ সুন্দর। ধন্যবাদ তোমাকে। মৌরি খুশি হয়ে ধন্যবাদ জানাতেই হঠাৎ উচ্ছ্বসিত কণ্ঠে জানতে চাইল, কাল দেশে ফিরে গিয়ে সূর্যের সাথে দেখা হবে না হয়তো তোমার? তুমি নিশ্চয়ই খুব এক্সাইটেড। প্রশ্নটা শুনেই হঠাৎ মুখ কালো হয়ে গেল ওর। যেন ঝলমলে রৌদ্রতপ্ত এক রোদেলা সকাল মুহূর্তেই ছেয়ে গেল আষাঢ়ের কালো মেঘে। ও দারুণ হতাশাজনকভাবে বলল, উনি তো এখন বাংলাদেশে নেই নিক, উনি এখন ইউকেতেই আছেন, তাই তার সাথে এত তাড়াতাড়ি দেখা হবে না আমার। সামনাসামনি দেখা না হোক, তুমি চাইলে ওর সাথে অডিও অথবা ভয়েস কলে কথা বলতে পারবে। পেশেন্টদের সাথে ফোন অ্যালাউ করা হয় না ঠিকই, কিন্তু কালকের পর থেকে তো তুমি আর পেশেন্ট নাও, তাই না? নিকের উচ্ছ্বসিত কণ্ঠ শুনে আরো হতাশ হলো মৌরিন। সাথে মনে কিছুটা অভিমানও চেপে গেল ওর। অ্যাক্সিডেন্টের পর আজ পর্যন্ত একদিনও সূর্যের সাথে কথা হয়নি ওর। সূর্য একদিনও কল দেয়নি ওকে। ওর এত বড় একটা অ্যাক্সিডেন্টের পরও কি একটা বার কল দেবার প্রয়োজন ছিল না তার? থাকবে কেন? ওর জন্য তো এখন আধুনিকতা মডার্ন বিদেশি মেয়ে ফ্রেন্ড আছে, তাই না? ও কল দিলেও কি আর এখন সে কল ধরবে? তার কি ধরার সময় আছে? ভেবেই অভিমানে ভরে আসা চোখ দুটো বাম হাতে মুছে নেয় ও। সে চায় না এই চোখের পানি নিক দেখুক। ওর কাছে সূর্য যেমন অসাধারণ একটি ছেলে, মহান প্রেমিক, তেমনই থাকুক। সূর্য মৌরির প্রেম কাহিনীর সবটাই জানে নিক। ওদের সব গল্পগুলো জানা হলেও মাঝখানের কিছু গল্প জানা নেই ওর। কিছু হতাশা আর দীর্ঘশ্বাস মাখা সেই সব গল্প ইচ্ছে করেই ওকে বলেনি মৌরি। বললে হয়তো সূর্যের প্রতি ওর যে শ্রদ্ধা আর ভক্তি জন্মেছে তা নিশ্চয়ই ভেঙে যেত। যাই হোক, নিজেকে সামলে নিল মৌরি। চারপাশ দেখে বলল, কেবিনে ফেরার সময় তো হয়ে গেছে, চলো উঠি, সন্ধ্যা হয়ে গেল প্রায়। হ্যাঁ চলো। ওর কথা শুনে চারপাশটা একবার দেখে উঠে দাঁড়াতে দাঁড়াতে জবাব দিল নিক। মৌরিন হাতের গিটারটা নিকের দিকে বাড়িয়ে দিল। তারপর এগিয়ে চলল হসপিটালের দিকে। সিঙ্গাপুর সিটির এয়ারপোর্টে দাঁড়িয়ে আছেন মিস্টার মাহবুব। সন্ধ্যার ফ্লাইটে বাংলাদেশ থেকে এখানে এসেছেন তিনি। এসেছেন মেয়েকে নিয়ে দেশে ফিরে যেতে, এবং তা আজ রাতেই। এজন্য ফিরতি টিকিটও কাটা আছে তার। এয়ারপোর্টের এদেশীয় ফর্মালিটিস শেষ করে বেরিয়ে পড়লেন তিনি। বেরোতেই চোখে পড়ল তার এখানকার ড্রাইভার চু শিয়াংকে। সে তার প্রাইভেট কারটা নিয়ে পার্কিং এরিয়াতে দাঁড়িয়ে আছে। তাকে দেখতে পেয়েই হাত নেড়ে ছুটে এলো শিয়াং। তার সাথে কুশল বিনিময় করে কারে উঠে বসলেন মিস্টার মাহবুব। মিউজিক প্লেয়ারে একটা ইংলিশ গান ছেড়ে দিয়ে বেশ স্লো মোশনে চলতে লাগলো গাড়িটা। নিজের কেবিনে বসে আছেন ডাক্তার জেনিফার পার্কার। তার ঠিক সামনে চেয়ারটাই আছেন মিস্টার মাহবুব। দুজনেরই হাতে দুটো কফির কাপ। কাপে চুমুক দিতে দিতেই টুকটাক কথা বলছেন তারা।
ডাক্তার জেনিফার এখন মৌরির সমস্যাগুলোর কথা মাহবুব সাহেবকে বুঝিয়ে বলছেন। হঠাৎ কেবিনের ডোরে কে যেন নক করলো। ডাক্তার জেনিফার, কামিং বলতেই আস্তে আস্তে দরজাটা খুলে গেল। সততার ওপাশ থেকে বেরিয়ে এলো মৌরিনের হাস্য উজ্জ্বল মুখ। ওকে দেখেই জেনিফার ঠোঁট দুখানা আরেকটু প্রসারিত করে হাসলেন, বললেন, এসো এসো, বসো এখানে। মৌরি এসে বসতেই তিনি ওকে কিছু উপদেশমূলক কথা বললেন। নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকার জন্য বারবার করে বললেন, আর বললেন ও যেন নিজের জীবনটাকে খুব সুন্দর করে করতে পারে। ও নতুন জীবনের জন্য শুভকামনা নিয়ে তাকে বিদায় জানালো মৌরি। লাগেজ হাতে নিয়ে বাবার পিছু পিছু হাঁটছিল মৌরির। মিস্টার মাহবুব কার সাথে যেন কথা বলতে বলতে এগোচ্ছিলেন, হয়তো বিজনেস কল হবে। উনি ব্যস্ত ভঙ্গিতে যখন কথা বলছিলেন আর হাঁটছিলেন, তখনই রিসেপশনের সামনে নিককে দেখতে পেল মৌরিন। ওকে দেখেই বাবাকে ডেকে ইশারায় জানালো যে সে পরে আসছে। মিস্টার মাহবুব মাথা নাড়িয়ে সাই জানিয়ে চলে গেলেন পার্কিং লটে। আরে মৌরিন, তুমি এখনই চলে যাচ্ছ নাকি? হাতে লাগেজ? ওকে দেখেই এগিয়ে এলো নিক। তাই দেখে মৌরি মৃদু হেসে জানালো, হ্যাঁ, বাবার খুব জরুরি কাজ পড়ে গেছে, তাই এখনই চলে যাচ্ছি। ইচ্ছে ছিল হোটেলে কটা দিন থাকার, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, সরি। না না, সেটা কোনো ব্যাপার না। তুমি নিজে দেশে ফিরে যাচ্ছ, এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে। বাই দ্য ওয়ে, মাঝে মাঝে এদিকে এসো, ঠিক আছে? সে তো আসবই, বাবার বিজনেসের কাজে তো আসতেই হবে। তারপর কিছুক্ষণ থেমে বলল, তুমি কিন্তু অবশ্যই বাংলাদেশে আসবে, আর আসলে অবশ্যই আমাকে জানাবে। ওখানে তোমাকে দেখানোর অনেক কিছু আছে। অবশ্যই আসবো, তবে সেটা সূর্য ফিরলে। আর কিছু না হোক, ওর সাথে দেখা করতে যাব আমি। যারা এত এত গল্প শুনেছি তাকে একবার স্বচক্ষে দেখবো না? আর তোমার প্রিয় বাংলাদেশেও তো কম গুণাগুণ করনি, সেখানে অবশ্যই যাব আমি, তোমার দেশ, তোমার ভালোবাসাকে দেখতে। কথা দিচ্ছ কিন্তু মনে থাকে যেন। আচ্ছা আসি, আর সময় নেই বলেই এক প্রকার দৌড়ে হসপিটাল থেকে বেরিয়ে এলো মৌরি। দ্রুত পার্কিং এরিয়ায় এসে বাবার কারটার দিকে ছুট লাগালো। ও এসে উঠতেই কার স্টার্ট দিলেন চুষিয়া। কফির কাপ হাতে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে সূর্য। বা বড় বড় বিল্ডিংগুলোর দিকে তাকিয়ে কি যেন ভাবছে ও। দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কল্পনা আঁকছে নিচু মনে। কতগুলো দিন পর মৌরিনীর সাথে কথা বলবে ও, প্রায় 2 বছর। কত কথা জমে আছে, কত কি বলার আছে। না জানি কেমন আছে ওর পিচ্ছি বাজফোড়ন। এতদিনে বেশ বড় হয়েছে নিশ্চয়ই, 18 তো হয়েছেই। মৌরিনের অ্যাক্সিডেন্টের খবরটা তার ঠিক 1 মাস পরে পেয়েছিল সূর্য, কারণ তখন ওর পরীক্ষা চলছিল। আর ওর বাবা মিস্টার মাহির চাননি পরীক্ষার মাঝখানে এমন একটা নিউজ দিতে। খবরটা পেয়ে যখন পাগলের মতো মৌরিনকে কল দিচ্ছিল, তখন শুনতে পাই ও অলরেডি সিঙ্গাপুর চলে গেছে। সেদিনই ফ্লাইট ছিল ওদের, তাই শেষ মুহূর্তে আর কথা হয়নি ওর সাথে। হসপিটালে ভর্তি হবার পর আর ওর সাথে যোগাযোগ করার কোনো উপায়ই ছিল না। পেশেন্টদের সাথে ফোন অ্যালাউ করা হতো না। সপ্তাহে 1 দিন গার্ডিয়ানের সাথে দেখা করার রুলস থাকলেও তখন ওর সাথে যোগাযোগ করা সম্ভব ছিল না সূর্যের। দীর্ঘ 2 বছর তাই তার বিরহেই কেটেছে সূর্যের। 2 বছরে মৌরিকে একবার দেখার জন্যে কতই না ছটফট করেছে তার ইয়াত্তা নেই। কতটা অপেক্ষায় ছিল একটা বার তার মৌপাখির কণ্ঠটা শোনার জন্য। মৌরিনকে নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ কি যেন মনে পড়ল ওর। ঘড়ি দেখে মনে মনে হিসেব করে নিল, তারপর ঠোঁটের কোণায় হাসি ফুটিয়ে পকেটে হাত ঢোকালো। ফোনটা বের করেই ডায়াল করলো সেই চিরচেনা নাম্বারে। কিন্তু কলটা রিং হতে হতেই কেটে গেল। কেউ রিসিভ করলো না। তাতে কিছুটা হতাশ হয়ে আবারও কল দিল, কিন্তু এবারেও কেউ ধরল না। এভাবে বেশ কয়েকবার চেষ্টার পরও যখন মৌরিনকে পাওয়া গেল না, তখন হতাশ হয়ে হাল ছাড়ল ও। বাড়ি ফিরে আসতেই সবার সাথে দেখা। মামা, মামনি, বড় মা, বড় বাবা, আঙ্কেল, আন্টি সবাই যেন আমাদের অপেক্ষাতেই ছিলেন। আমাকে দেখেই মামানি তার ইমোশনাল ডায়লগের ছুরি নিয়ে বসলেন। এখানে বলাই বাহুল্য নিজের মেয়ে না থাকায় মামানি আমাকে অত্যাধিক মাত্রায় আদর করেন, তাই তার ইমোশন অন্যদের চেয়ে একটু বেশি। ডিনার করে নিজের ঘরে এলাম আমি।
ঘরটা একদম আগের মতোই আছে, সেই খাট সেই টেবিল সব একই, কোনোটাতে অবশ্য ময়লা বা ধুলো জমেনি, কারণ এতদিন বাড়ির কেয়ারটেকার আলম চাচাই সব দেখভাল করেছেন। ঘরে ঢুকেই বিছানায় গা এলিয়ে দিলাম আমি, বেশ ক্লান্ত লাগছে, একটু ঘুমানো দরকার। তারপর কি যেন ভেবে ফোনটা হাতে নিতেই দেখি লক স্ক্রিনের ওপর ভাসছে 11টা+ মিসড কল। লক খুলে কন্ট্যাক্ট অ্যাপে যেতেই লক্ষ্য করলাম একটা আননোন নাম্বার থেকে থেকে কলগুলো এসেছে। দিনের বিভিন্ন সময় কল দিয়েছেন, কিন্তু আমি ধরতে পারিনি। আসলে আসার পর থেকে একবারও ফোন হাতে নেবার সুযোগই পাইনি। জার্নি টাইমে ফোন কোথায় থাকে সে হদিশ পাওয়া যায় না কখনোই। আর আসার পর থেকেই সবার সাথে দেখা করতে হলো। কিছুক্ষণ তাদের সাথে আড্ডা দিয়ে ডিনার করে তারপর নিজের ঘরে আসার সময় হলো। এর মধ্যে ফোন হাতে নেবার সময় পেলাম কই? ভাবতে ভাবতেই আবারও ওই বিদেশি নাম্বারটা থেকে কল এলো। ফোন হাতে থাকায় সাথে সাথেই রিসিভ করে ফেললাম। ফোনটা কানে ধরেই সালাম দিলাম। আসসালামু আলাইকুম। কে? ফোনের ওপাশ থেকে সুমধুর কণ্ঠে কেউ সালাম দিতেই থমকে গেল সূর্য। কাঙ্ক্ষিত সেই ব্যক্তিটির কণ্ঠ শুনে বিমোহিত হয়ে রইল সে। দারুণ উত্তেজনায় সাজিয়ে রাখা কথাগুলো যেন উল্টে পাল্টে গেল। কিছুতেই যেন কথা বলতে পারছে না সে। হ্যালো, কে বলছে? কল দিয়ে কথা বলছেন না কেন? ফোনের ওপাশ থেকে মৌরির বিরক্ত কণ্ঠ শোনা গেল। তবুও কিছু বলতে পারছে না ও। কিন্তু খানিক বাদে যখন বুঝতে পারল মৌরি কলটা কেটে দিয়েছে, তখন দারুণ হতাশ হলো সে। পর মুহূর্তেই বুকে সাহস সঞ্চার করে আবারও কল দিল। আপনি কে বলুন তো? অযথা কল দিয়ে বিরক্ত কেন করছেন? আর কথা বলেন না কেন? হ্যাঁ? মৌরির ছাঁচালো কণ্ঠ শুনে কিছুটা ভড়কে গেল সূর্য। তবে নিজেকে সামলে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল,